হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের বাহানায় হাতে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করেছিলেন সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি চলচ্চিত্রের এক সময়ের পরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে লোকচক্ষুর অন্তরালে থাকা এই অভিনেতা ভেবেছিলেন ধর্মীয় আনুষ্ঠানিকতার সুযোগ নিয়ে চিরতরে দেশ ছেড়ে চপ্পট দেবেন, কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাতেই আইনের দীর্ঘ হাতের মুখোমুখি হতে হয় তাকে। ইমিগ্রেশনে প্রবেশের পর লাল বাতি জ্বলে উঠতেই কর্তব্যরত কর্মকর্তারা তাকে ঘেরাও করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে। মুহূর্তের মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছায় সিআইডির বিশেষ দল। পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে বিমানবন্দর থেকেই আটক করা হয় এই খল অভিনেতাকে। গোয়েন্দা সূত্রের দাবি, ডনের এই পালায়নের তথ্য কোনো সাধারণ মাধ্যম থেকে আসেনি, বরং তার অতি ঘনিষ্ঠ কোনো আত্মীয় এই গোপনীয় খবর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আগেভাগেই পৌঁছে দিয়েছিল। অন্যদিকে গুঞ্জন রয়েছে ডনের এই ধরার পড়ার নেপথ্যে ডিপজলের ভূমিকা থাকতে পারে। ঢালিউডের সোনালি যুগের আকাশে সালমান শাহের উদয় হয়েছিল এক ধূমকেতুর মতো কোটি তরুণের স্বপ্নের নায়ক হিসেবে। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসভবনে যখন এই দুরন্ত তারকার নিথর দেহ উদ্ধার করা হয়, তখন স্তব্ধ হয়ে পড়েছিল সমগ্র দেশ। সে সময় প্রশাসন বিষয়টিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, এটি কি সত্যি আত্মহনন, নাকি ভালোবাসার ছদ্মবেশে সাজানো হয়েছিল কোনো নৃশংস হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে কুয়াশাচ্ছন্ন এই মামলায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র প্রবাসী রুবি সুলতানার সেই আলোচিত ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পর। এরপর থেকেই একে একে উন্মোচিত হতে থাকে চলচ্চিত্র কাহিনীকেও পেছনে ফেলা এক ভীতিপ্রদ হত্যাকাণ্ডের নিখুঁত গল্প। ক্লোরোফর্মের শিশি, খালি সিরিজ, প্লাস্টিকের রশি এবং নিকটজনদের চরম বিশ্বাসঘাতকতা কিভাবে রূপায়ণ করা হয়েছিল সেই ডেথ মিশন। আজকের এই প্রতিবেদনে আমরা প্রকাশ করতে যাচ্ছি 1996 সালের সেই অন্ধকার রাতের প্রতিটি মুহূর্তের লোমহর্ষক বিবরণ। 1997 সালের জুলাই মাসে এই মামলার আসামি রিজভী গ্রেপ্তার হওয়ার পর আদালতে 164 ধারায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তা সমগ্র জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছিল। রিজভীর বয়ান অনুসারে সালমান শাহকে এই ধরনী থেকে চিরতরে সরিয়ে দিতে চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার, আর এই 12 লাখ টাকার খুনের চুক্তিটি সম্পাদন করেছিলেন স্বয়ং সালমান শাহর শাশুড়ি অর্থাৎ সামিরার মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল বেপরোয়া ও নির্মম হত্যাকাণ্ডের পূর্বেই অগ্রিম দিতে হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়ার পর দেয়া হবে অবশিষ্ট 6 লাখ টাকা। 12 লাখ টাকার এই মরণ সনদে কারা স্বাক্ষর করেছিল? রিজভীর দাবি অনুযায়ী সামিরার মা লতিফা হকের সাথেই সেই গোপনীয় বৈঠকে উপস্থিত ছিল রূপালী পর্বের খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড ফারুক, জাভেদ সহ এক ঝাঁক ভাড়াটে ঘাতক। 164 ধারার জবানবন্দিতে আসামি রিজভী যে বিবরণ তুলে ধরেছিলেন তা স্মরণ করলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন নিবিড় ঘুমে মগ্ন ছিলেন সালমান শাহ। শরীর ছিল সম্পূর্ণ শান্ত ও অচেতন। ঠিক তখনই দরজার পেছন থেকে ঝাঁপিয়ে পড়েন ঘাতক দল। ফারুক তার পকেট থেকে বের করে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। সালমান শাহর স্ত্রী সামিরা নিজ হাতে রুমাল ভিজিয়ে সেই ক্লোরোফর্ম চেপে ধরেন স্বামী সালমান শাহর নাকে। বিষাক্ত গ্যাসের প্রভাবে ছটপট করতে থাকেন লাখো দর্শকের প্রিয় তারকা, কিন্তু ততক্ষণে ঘরের নিয়ন্ত্রণ 4-5 জন শক্তিশালী ঘাতকের কবজায়। ধস্তাধস্তির এক পর্যায়ে
পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে হাজির হন চলচ্চিত্র প্রযোজক ও মামলার ৩ নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। রিজভির তথ্য অনুযায়ী আজিজ মোহাম্মদ ভাই ঘরে প্রবেশ করেই সালমান শাহের 2 হাত শক্ত করে চেপে ধরেন এবং তার শরীরে একটি খালি সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করেন। এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে সহায়তা করেন সালমান শাহর স্ত্রী সামিরা এবং তার মা লতিফা হক। সালমান শাহের শরীর যখন পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমে থাকা মাইটি টেনে আনা হয়। ডন ও তার সঙ্গীরা পূর্বে থেকেই সাথে করে এনেছিলেন শক্ত প্লাস্টিকের রশি। সেই প্লাস্টিকের রশি সিলিং ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় দেশের শীর্ষ জনপ্রিয় তারকাকে। এত বড় প্রত্যক্ষ জবানবন্দি এবং একাধিক আসামির নাম প্রকাশ পাওয়ার পরও বিস্ময়করভাবে তৎকালীন তদন্তকারী সংস্থাসমূহের ভূমিকা ছিল রহস্যজনক। ঘটনার 1 বছর পর সিআইডি যে চূড়ান্ত প্রতিবেদন পেশ করে সেখানে নির্বিচারভাবে লিখে দেয়া হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। পরবর্তী সময়ে দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্ট সামনে আসে সেখানেও একইভাবে এই গল্পের পুনরাবৃত্তি ঘটে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা আশরাফুল হক ডনকে কোনোদিনও রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজনই মনে করেনি তদন্তকারী কর্মকর্তারা। সালমানের মা নীলা চৌধুরী এবং তার পরিবার দুবার আদালতের এই রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দায়ের করেন। তাদের স্পষ্ট বক্তব্য, আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সে কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। 2015 সালে র্যাবকে যখন নতুন করে এই মামলার দায়িত্ব দেয়া হয় তখন আইনি জটিলতার দোহাই দিয়ে আবারও সেই তদন্ত স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে 2016 সালে মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠানো হলে তদন্তের ভার পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। 2020 সালের পিবিআই যখন তদন্ত রিপোর্ট জমা দেয় সেখানে দাবি করা হয় সালমান শাহ নাকি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন। তবে এই আত্মহত্যার গল্প কোটি কোটি ভক্ত ও সালমানের পরিবারের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সালমানের মা নীলা চৌধুরী ও পরিবারের সুদীর্ঘদিনের অভিযোগ, স্ত্রী সামিরা হকের সাথে চলচ্চিত্র অঙ্গন ও বাইরের একাধিক প্রভাবশালী ব্যক্তির অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর এই গোপনীয় সত্য জেনে ফেলার কারণেই সালমান শাহকে চিরতরে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সালমান শাহের পরিবারের এই দাবির প্রেক্ষাপটে পরবর্তীতে বিজ্ঞ আদালত পিবিআইয়ের সেই চূড়ান্ত রিপোর্ট সরাসরি খারিজ করে দিয়ে একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করার ঐতিহাসিক রায় দেয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, মূল অপরাধীরা অর্থাৎ সামিরা ও ডনরা নিজেদের রক্ষা করতে এবং আসল ঘটনা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে চতুরতার সাথে অভিনেত্রী শাবনূরকে বলির পাঠা বানানোর চক্রান্ত করেছিল। যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত রুবি সুলতানার সেই আলোচিত ভিডিও বার্তায় কি তবে এই মামলার প্রধান মোড়? রুবি সে সময় দাবি করেছিলেন তিনি এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানেন। আসামিরা সালমানের ফ্ল্যাটে হানা দেওয়ার আগে নাকি এই রুবির বাসাতেই গোপন বৈঠকে বসেছিলেন। বাদীপক্ষের প্রবীণ আইনজীবী ফারুক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামি রিজভী যখন কারাগারে ছিলেন তখন তাকে রিমান্ডে এনে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে 24 ঘন্টার মধ্যেই সমস্ত রহস্যের জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক প্রভাবশালী শক্তির ইশারায় ঘাতকদের সবসময় সুরক্ষার ছায়াতলে রাখা হয়েছিল। 12 লাখ টাকার লোভ, দাম্পত্য কোন্দল নাকি চলচ্চিত্র অঙ্গনের নোংরা রাজনীতিক ষড়যন্ত্রের বলি হতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে? মৃত্যুর 3 দশক অতিক্রান্ত হলেও আজও সাধারণ মানুষের মনে এই প্রশ্ন প্রতিনিয়ত জাগে। বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনের গ্রেপ্তার কি তবে সালমানের বিচার পাওয়ার প্রথম ধাপ, নাকি আবারও আইনের মারপ্যাচে হারিয়ে যাবে এই চাঞ্চল্যকর হত্যার মামলার বিচার? বাংলাদেশের কোটি কোটি ভক্তের একটাই দাবি, আর কোনো কালক্ষেপণ নয়, এবার উদ্ঘাটিত হোক 6 সেপ্টেম্বরের সেই কাল রাতের আসল সত্য। সম্মানিত দর্শক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার দেখা সালমান শাহের সর্বসেরা সিনেমা কোনটি? কমেন্ট করে জানান আপনার মতামত।
আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন। ধন্যবাদ।